আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব গোপালগঞ্জে কি হচ্ছে, গোপালগঞ্জে যে সমস্ত ঘটনাগুলো ঘটছে এগুলা কি দরকার ছিল? কেনই বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার গোপালগঞ্জকে সারা বাংলাদেশ থেকে কেন বিচ্ছিন্ন করে রাখছেন? সেখানে কেন কারফিউ দিচ্ছেন? কারফিউর মেয়াদ কেন বাড়াচ্ছেন? সেখানে কেন ১৪৪ ধারা এখনও বলবৎ আছে? এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে চেষ্টা করব। অনেক দিন অসুস্থ থাকার কারণে সমসাময়িক যে সমস্ত ঘটনাগুলা বাংলাদেশের ভিতরে ঘটে গেছে ওই সমস্ত বিষয় নিয়ে কথা বলতে পারিনি। তাই আজকে হয়তো বিভিন্ন বিষয় নিয়ে অল্প অল্প করে কথা বলতে চেষ্টা করব এই ভিডিওতে। আপনারা জানেন গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনাগুলো সেখানে ঘটছে এর প্রধান দায় কিন্তু এনসিপির উপরে বর্তায়। এনসিপির নেতৃবৃন্দ সেখানে যাওয়ার পূর্বে তারা উদ্দেশ্য করেই গেছেন সেখানে সংঘাত বাঁধাবেন। কেননা আপনারা জানেন তারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যে জুলাই পদযাত্রা বা এনসিপির পদযাত্রা নামে যেই কার্যক্রম পরিচালনা করে তারা গোপালগঞ্জে গিয়ে সেটার নাম চেঞ্জ করে সেটা দিল কি মার্চ ফর গোপালগঞ্জ। সংঘাতের শুরু এখান থেকেই এবং বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন এনসিপির স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষগুলো তারা বিভিন্ন সময় বিভিন্নভাবে এই যে বঙ্গবন্ধুর যেই সমাধিস্থল আছে এটা ভাঙ্গার যেই উদ্যর্ততা দেখিয়েছেন বা যে বক্তব্য তারা বিভিন্ন সময় দিয়েছেন সেটা গোপালগঞ্জবাসী ভালোভাবে নেয়নি। তাই তারা এনসিপির নেতৃবৃন্দকে গোপালগঞ্জে ঢোকার সময় বিভিন্ন পথে প্রান্তে বাধা সৃষ্টি করছেন। যেই এনসিপি বা যেই ছাত্ররা একটা সময় আওয়ামী লীগকে বলতো যে পুলিশ ছাড়া মাঠে আসেন, এখন আমরা দেখি সেই এনসিপি বা সেই ছাত্ররা এখন সেনাবাহিনী নিয়েও মাঠে যেতে ভয় পায়। সেখানে তাদের সাথে র্যাব, পুলিশ, সেনাবাহিনী এমনকি সেনাবাহিনীর যে ডগ স্কোয়াডগুলো সেগুলোও লাগে। তারা এতই সাহসী। সেই এনসিপিকে নারায়ণগঞ্জের মানুষ সেখানে ঢুকতে দিবে না, তারা বাধা সৃষ্টি করছে। তারা সেনাবাহিনী এবং পুলিশ এবং র্যাবের ১৭-১৮টা গাড়ির সমন্বয়ে বা প্রোটেকশনে সেখানে তারা গোপালগঞ্জে তাদের মঞ্চে গেলেন। তাদের মঞ্চে গিয়ে তারা সেখানে কোনো দর্শক শ্রোতা বা কোনো তাদের সমর্থক না পেয়ে তাদের মাথা আউলজল হয়ে যায়। সেখানে তারা বিভিন্ন উল্টাপাল্টা বক্তব্য দেয়। তার ভিতরে একটা বক্তব্য যেটা হচ্ছে যে সেখানে দাঁড়িয়ে তারা মুজিববাদের কবর রচনা করবেন, মুজিববাদ মুর্দাবাদ স্লোগান দিচ্ছে। আর মুজিবের যেহেতু জন্ম গোপালগঞ্জে, তাই গোপালগঞ্জের মুজিবের ভাই ব্রাদাররা বা মুজিবের আত্মীয় স্বজনরা বা মুজিবের সমর্থকরা সেটা মেনে নেয়নি। তাই তারা এই যে এনসিপি নামক যে কিংস পার্টি আছে তাদের সমর্থকদের উপরে হামলা করছে। এখন হামলা যেটা হয়েছে এটা বিভিন্ন মিডিয়া প্রচার করছে, আমরা লাইভ দেখেছি বিভিন্ন সময়। কিন্তু এই হামলাতে একজন এনসিপির নেতা বা একজন এনসিপির সমর্থকের যে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে এরকম তথ্য কারো কাছে নেই। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে আমাদের দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আমাদের যেই বিতর্কের ঊর্ধ্বে ছিলেন যে সেনাবাহিনী, সেনা সদস্যগণ তারা সেখানে গেলেন। তারা সেখানে গিয়ে নির্বিচারে গুলি করে সেখানে মানুষ হত্যা করলেন। বলা হচ্ছে, সরকারিভাবে স্বীকার করা হচ্ছে যে সেখানে ৫ জন লোক নিহত হয়েছেন। এই ৫ জন লোক নিহতের ক্ষেত্রে তাদের অনেকেরই অর্থাৎ ৪ জনের কোনো ময়নাতদন্ত করা হয়নি, শ্রোতাল দাখিল করা হয়নি, কিচ্ছু করা হয়নি, তাদেরকে দাফন করা হয়েছে তড়িঘড়ি করে। এই অভিযোগ রয়েছে। এখন এটা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার কেন এভাবে করতেছিলেন বা করছেন, তারা এটা কেন এই যে শ্রোতাল না করে ময়নাতদন্ত না করে কেন মাটি দেওয়ার নির্দেশ দিলেন বা মাটি দিলেন সেটা তারাই ভালো বুঝবেন। এখন আমরা দেখছি যে আওয়ামী লীগ সরকারকে হটানোর জন্য জুলাইয়ে বিভিন্ন মেটিকুলাস ডিজাইনের কাজ করেছে। এখন গোপালগঞ্জে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা বা আওয়ামী লীগকে শেষ করার জন্য, নিশ্চিহ্ন করার জন্য সেখানেও কি এরকম কোনো মেটিকুলাস ডিজাইন কাজ করতেছে কি না সেটা আমরা বলতে পারি না। কিন্তু দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি মানুষের যে আস্থা ছিল জুলাইয়ে বিভিন্ন সময়ে, সে আস্থাটা এখন মানুষের সেনাবাহিনীর প্রতি নেই। সেনাবাহিনী আত্মরক্ষার্থে গুলি করছে যেটা আইএসএফের পক্ষ থেকে বলা হয়েছে। এই বিষয় নিয়ে প্রশ্ন তুলছেন বিএনপির সাবেক সংসদ সদস্য মেজর জনাব আক্তার সাহেব।
তিনি তার বক্তব্যে বলেছেন যে সেনাবাহিনী আত্মরক্ষার্থে গুলি করার জন্য সেনাবাহিনীকে তৈরি করা হয়নি, সেনাবাহিনীকে তৈরি করা হয়েছে মূলত প্রতিপক্ষকে শেষ করে দেওয়ার জন্য। অর্থাৎ যখন যুদ্ধ ঘোষণা করা হবে তখন সেনাবাহিনী প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য সর্বাত্মক চেষ্টা করবে। এখন না, এই যে গোপালগঞ্জে কি আসলে ইন্টোরিয়াম কি যুদ্ধ ঘোষণা করছে কিনা সেটা তারাই ভালো বুঝবে। আর যদি সেটা না হয়, কেন দেশপ্রেমিক সেনাবাহিনী দেশের সৈন্য দেশের মানুষের উপরে কেন গুলি চালাবে? সেই গুলিতে কেন মানুষ হত্যা হবে, মানুষ নিহত হবে? আর সরকার কি লুকাইতে গিয়ে তাদেরকে যে ময়নাতদন্ত না করে তাদেরকে কেন দাফন করতে দিল? সব মিলে এর দায় কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারও এড়াতে পারে না, আমাদের সেনাবাহিনী সেনা সদর তারাও এড়াতে পারে না। এমনকি দেশের এই অরাজক পরিস্থিতির দায় কিন্তু সেনাবাহিনী এনসিপি কেউ এড়াতে পারে না। এই যে মানুষগুলো হত্যা করা হইল, এর বিষয়ে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে একটা শোকও জানানো হয়নি। তারা এতদিন পর্যন্ত যেভাবে বলেছিল যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তারা এই যে মরণাস্ত্র দিবেন না, সেখানে আমরা দেখছি যে এই সেনাবাহিনী কীভাবে নির্বিচারে গুলি করতেছে দেশের জনগণের উপরে। ভিডিওতে দেখেছি কিভাবে তাদের ঊর্ধ্বতন অফিসার গালি দিয়ে বলতেছে গুলি কর, মানে ইত্যাদি ইত্যাদি। এখন এই বিষয়টা আসলে সাধারণ মানুষের মনে আঘাত হানছে। সাধারণ মানুষ সেনাবাহিনীর প্রতি এখন আস্থা রাখতে পারতেছে বলে আমি মনে করি না। এখন গোপালগঞ্জে এই যে কারফিউ, গোপালগঞ্জে এই যে 144 দ্বারা জারি, গোপালগঞ্জকে সারা বাংলাদেশ থেকে যেভাবে বিচ্ছিন্ন করে গাজা ভূখণ্ডের মতো করে দেওয়া হচ্ছে, এটা আসলে খুবই নিন্দনীয়। আমি আমার জায়গা থেকে এটা নিন্দা জানাচ্ছি। কেননা সে গোপালগঞ্জে যারা আছে তারা বাংলাদেশের মানুষ, তারা বাংলাদেশের অংশ। তাদের সাথে সরকার এই যে বিমানত্তাসুলভ যে আচরণ করতেছে এটা ন্যাক্কারজনক। তাই অবিলম্বে সেখানকার যে মানুষকে হয়রানি করা হচ্ছে এটা অন্তর্বর্তীকালীন সরকারের উচিত এটা বন্ধ করা। এই জোর প্রয়োগ করে আপনারা গোপালগঞ্জকে কতদিন আটকিয়ে রাখবেন? তখন দেখা যাবে যে দেশের অন্যান্য জেলাতেও যখন এরকম ঘটনা ঘটবে তখন আপনারা কাদেরকে কোন জায়গায় আটকাইতে পারবেন? সুতরাং এগুলো বন্ধ করে এই হানাহানি, হিংসা, বিদ্বেষ এই সমস্ত পথ থেকে ফিরে আসুন এবং সবাইকে সুন্দর এবং স্বাভাবিক জীবনযাপনের সুযোগ দিন। তাই ভালো থাকবেন সবাই। দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। দেশের কল্যাণের জন্য সবাই ঐক্যবদ্ধ থাকবেন এবং সেনাবাহিনী আপনাদের এরকম গহীরত কাজ থেকে বিরত থাকবেন বলে আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম। আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব এবং ফেসবুকে স্বপ্নচরের কথা নামে, ইনস্টাগ্রাম ও টিকটকে এনায়েত হোসেন নামে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই।